আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব পদার্থের গঠন ও ধর্ম। পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়। এই চ্যাপ্টারটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং ফিজিক্সের ওয়ান অফ দ্য ভাইটাল চ্যাপ্টার। যারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে তাদের বলে রাখি, এই চ্যাপ্টারটার ওপর কিন্তু ক্লাস 11-এর অন্তত 4-5টা চ্যাপ্টার দাঁড়িয়ে আছে এই চ্যাপ্টারটার ওপর। সো এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট ভাইটাল, একটু ভালো করে পড়ো। 11-এ সায়েন্স পড়ো না পড়ো, 9-এ কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে যথেষ্ট কঠিন কোশ্চেন আসেই আমাদের। চ্যাপ্টারটা যথেষ্ট জটিল, স্লোলি পড়াবো কারণ আমাদের কেমিস্ট্রি পার্ট প্রায় শেষ। সো আমাদের একটাই চ্যাপ্টার এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, এটাই শেষ করলে মোটামুটি সেকেন্ড টার্ম ওভারঅল কমপ্লিট। যদি এক দুটো চ্যাপ্টার বাদ থাকে সেটা আমি তখন দেখবো। তাহলে প্রথমে আমরা আলোচনা করব পদার্থের গঠন ও ধর্ম। আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে সেটা খুব ভালো করে দেওয়া আছে, দেখবে। সেটা হচ্ছে তরল ও বায়ুর চাপ। তো প্রথম পয়েন্ট যেটা আমরা পড়ব, তরল ও বায়ুর চাপ। প্রথমত আমরা যদি বলি প্রবাহী কাকে বলে, প্রবাহী কাকে বলে? যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি প্রবাহী। যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা কি বলবো? প্রবাহী। যেমন ধরো কি হতে পারে, গ্যাস আর তরল, এই দুটো পদার্থের নিজস্ব আকৃতি নাই বা নিজস্ব আকার নাই। এরা যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার বা আকৃতি ধারণ করে নেয়। সেই কারণে এদের মধ্যে কি হয়, এরকম দেখা যায় যে নিজের একটা স্পষ্ট গঠন এরা রাখতে পারে না। তার অন্যতম কারণ হচ্ছে এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের যথেষ্ট অভাব আছে। আন্তরাণবিক আকর্ষণ বল যদি প্রবাহীদের মধ্যে দেখো না, তো কঠিন পদার্থের মধ্যে আন্তরাণবিক বল সব থেকে বেশি বলে কঠিন পদার্থ কাছাকাছি গায়ে গায়ে লেগে থাকে, এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অনেকটা কম হয়। কিন্তু যদি তরল পদার্থ দেখি আমরা, তাহলে এদের মধ্যে একটু গ্যাপ লক্ষ্য করা যায়, অর্থাৎ এদের আন্তরাণবিক আকর্ষণ বল একটু কম হয়। আর গ্যাসের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল আরো কম হয়, অর্থাৎ এরা আরো দূরে দূরে ঘুরে বেড়ায়। তো এই দুটো শ্রেণী, একটা গ্যাস আর একটা তরল, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গ্যাস, এরা অবভিয়াসলি প্রবাহী রূপে পরিচিত। এরা প্রবাহিত হতে পারে। কোনো একটা জায়গায় যদি জল রেখে দাও, জল প্রবাহিত হয়ে যাবে। কোনো একটা জায়গায় যদি গ্যাস রেখে দাও, গ্যাস সেখান থেকে প্রবাহিত হতে পারে। আমরা এই চ্যাপ্টারে তরল ও বায়ুর চাপ নিয়ে আলোচনা করব। তো চাপ কাকে বলে, এটা যদি জেনারেলাইজ করি, জেনারেলাইজ মানে নর্মালি চাপ কাকে বলে না, তো চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে বল, সেই লম্বভাবে বলকেই বলবো আমরা চাপ। লম্বভাবে কথাটা কেন বলছি, ধরো কোনো একটা জায়গায় আছে, তার উপর তুমি বলটা এইভাবেও প্রয়োগ করতে পারো, এইভাবেও তো প্রয়োগ করতে পারো নাকি? তাহলে এই বলটার উপর যা চাপ হবে এই বলটার চাপ তো সেম হবে না, চাপ তো আলাদা হয়ে যাবে। তাহলে পরে আমরা এখানে বলতে পারি চাপ মানে কাকে বলে না, তো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলবো। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলবো? চাপ। তার মানে আমরা চাপকে লিখতে পারি কি? বল, কিন্তু বলটা কেমন হবে? লম্বভাবে প্রযুক্ত, এটা মাথায় রাখবে কিন্তু। লম্বভাবে প্রযুক্ত বল, এবং তার সঙ্গে যদি আমরা ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটাকেই বলবো আমরা অবভিয়াসলি চাপ। সো চাপ বা প্রেসার P শুড বি ইকুয়াল টু কত? ফোর্স বাই এরিয়া F বাই A। এটা আমরা ফর্মুলা ওয়াইজ লিখে রাখি না, তো প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, P ইকুয়ালস টু F বাই A। এখন ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ। তাহলে চাপের সিজিএস একক কি হবে না, তো যদি লক্ষ্য করো চাপের সিজিএস একক, তাহলে সিজিএস একক বলের একক ডাইন আর ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ সেমি বা সেমি স্কোয়ার। সেই জন্য চাপের সিজিএস একক হবে ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে চাপের সিজিএস একক হয়ে যাচ্ছে আমাদের ডাইন পার সেমি স্কোয়ার। এবং চাপের এসআই একক কত হবে না, তো চাপের এসআই একক কত হচ্ছে? নিউটন পার মিটার স্কোয়ার। চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। মাথায় রাখবে নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলি? বিজ্ঞানী পাস্কালের নাম অনুসারে কি বলি? পাস্কাল। তো চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ারও হতে পারে, আমরা পাস্কালও বলতে পারি। চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার অথবা পাস্কাল, এটা মাথায় রাখবে। তাহলে চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, একে আমরা পাস্কাল বলি। পাস্কালের সাথে ডাইন পার সেমি স্কোয়ার যদি সম্পর্ক বানাতে চাই, তো দেখো 1 পাস্কাল মানে তুমি লিখতে পারো 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, এটাই হবে তোমার। কারণ নিউটন পার মিটার স্কোয়ারকে তো তুমি পাস্কাল বলছো, তাহলে তুমি এটাও লিখতে পারো যে 1 পাস্কাল সমান কত হবে? 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। দেখো তাই হচ্ছে।
আর তোমরা এর আগের চ্যাপ্টারে পড়েছো 1 নিউটন সমান লেখা যায় 10⁵ ডাইন, আর 1 মিটার স্কোয়ার। আচ্ছা 1 মিটার মানে কত? না তো স্যার আমরা বলতে পারবো 1 মিটার মানে হয় 10 স্কোয়ার সেমি। হ্যাঁ না বলো? কেন? 100 সেমি। তার মানে 1 মিটার মানে যদি 10 স্কোয়ার সেমি হয়, তাহলে স্যার 1 মিটার স্কোয়ার মানে কত হবে? 10⁴ সেমি স্কোয়ার। হ্যাঁ না বলো? কেন? পুরোটার স্কোয়ার করতে হবে, ঠিক বলছি তো? তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে 1 মিটার স্কোয়ার মানে কত? 10 স্কোয়ারের স্কোয়ার কত হবে? 10⁴ আর সেমি স্কোয়ার। দেখ তাই লিখেছি আমি। আবার দেখ 10⁵ এর সাথে 10⁴ কাটলে কত পড়ে থাকে? 10। সো 10 পড়ে থাকবে, ডাইন পার কত হবে? সেমি স্কোয়ার। তাই মনে রাখবি 1 পাস্কাল সমান কত ডাইন পার সেমি স্কোয়ার? 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা মাথায় রাখবো আমরা, 1 পাস্কাল সমান হয়ে যায় 10 ডাইন পার সেমি স্কোয়ার। সো 1 পাস্কাল শুড বি ইকুয়ালস টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। দিয়া দরজাটা একটু লাগিয়ে দিতে, ঠিকই দিত। 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা আপাতত মাথায় রাখলাম আমরা। চাপের এছাড়াও আরো অনেক একক হয়, যেমন চাপের একক আমরা বার হিসেবে লিখি, বার। চাপের একক আমরা বার এককে লিখি। বার এককে কত হয় চাপের একক? তো বার এককে জানতে গেলে আমাদেরকে বায়ুমণ্ডলীয় চাপ সম্বন্ধে জানতে হবে। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? দেখো আমাদের ভূপৃষ্ঠের ওপর প্রায় মোটামুটি ধরো 400-500 কিলোমিটার স্তর জুড়ে বায়ু আছে। তাহলে এই বায়ুরও তো একটা নিজস্ব ওজন আছে। তাহলে এই বায়ুর ওজন নিচে বল প্রয়োগ করছে লজিক্যালি। তাহলে এই বায়ুটা প্রতি একক ক্ষেত্রফলের যে পরিমাণ লম্ব বল, যেটাকে আমরা কি বলছি ওজন, প্রয়োগ করে তাকে বলবো বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে বায়ুমণ্ডলীয় চাপ আমাদের দেহের ওপরও পড়ছে, এসে আমার হাতে পড়ছে, এবং আমাদের ভেতরের যে ব্লাড আছে, ব্লাড, সেই ব্লাডের মধ্যে একটা প্রেসার আছে, তাকে বলি আমরা ব্লাড প্রেসার। এই বাইরের প্রেসার আর ভেতরের প্রেসার পরস্পরকে কি করছে? ক্যান্সেল আউট করছে, বলে আমরা এইভাবে সার্ভাইভ করছি। কোনো রকম ভাবে যদি আমার ভেতরের ব্লাড প্রেসার বেড়ে যায় আর বাইরের প্রেসার কমে যায়, তাহলে আমরা ফেটে যাব। উদাহরণ দিচ্ছি, আমি যদি মহাকাশে যাই, মহাকাশে গেলে পরে আমাকে একটা স্পেশাল স্যুট পরতে হয় এবং তার ভিত্তিতেই আমাকে বাইরে বেরোতে হয়। যদি মহাকাশের ওই স্যুট না পরে আমি মহাকাশে বেরোনোই বা বেরোতে পারি আমি, তাহলে বাইরে মহাশূন্যে কোনো চাপ থাকে না, কারণ কোনো রকম বায়ুমণ্ডল নেই। তো সেই জায়গায় চাপ 0, কিন্তু আমার ভেতরে চাপ কত আছে? অনেক। কেন? আমি পৃথিবীতে যে চাপ থাকি বা ফিল করি, সেই চাপটা তো থাকবেই। তো সেই ব্লাড প্রেসারের দরুন আমার শরীরটা ফট করে ফেটে যাবে। আবার উল্টোটাও হতে পারে, আমরা ধরো সমুদ্রের নিচে যাচ্ছি, সমুদ্রে যত নিচে যাব তত কি হবে? প্রেসার আস্তে আস্তে বাড়বে। কেন? জলের স্তর আছে, প্রেসার বাড়ছে, এবং প্রেসার বাড়তে 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 এমন একটা গভীরতায় আসবে যেখানে আমি এরকম ভাবে স্টিফ হয়ে যাবো, আমি আর দাঁড়িয়ে যাবো, হাত পা নড়াতে পারবো না। কেন হাত পা নড়াতে পারবো না? এত প্রেসার যে আমি হাতটা নড়াতে পারবো না। এবং এর থেকে তলেও যদি আমরা যাই কোনো একটা যানবাহনের মাধ্যমে, কোনো একটা সাবমেরিনের মাধ্যমে দিয়ে, যদি আমি সেখানে গিয়ে ঝাঁপ মেরে দিই, আমি দেখবো আমার শরীরটা কুঁচকে যাচ্ছে। কেন কুঁচকে যাচ্ছে? বিকজ অফ দ্য প্রেসার, ওই প্রেসারের জন্য। তাহলে এটা হচ্ছে কি? প্রেসারের জন্য ঘটনা। এরকমই একটা ঘটনা তোমরা পড়েছিলে যে টাইটানিককে দেখতে যাওয়া, একটা এরকমই সাবমেরিন, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই সাবমেরিনটা কি হয়েছিল? ইমপ্লোড করেছিল। দু রকমের হয়, একটা এক্সপ্লোড, যেটা আমরা স্পেসে গেলাম সেটা ভেতর থেকে ফেটে গেছিল, তাকে বলি আমরা এক্সপ্লোড। আর বাইরের চাপে কুঁচকে যাওয়া, সেটাকে কি বলি আমরা? ইমপ্লোড। তাহলে এই হচ্ছে এক্সপ্লোড আর ইমপ্লোড। এখন আমরা আলোচনা করছিলাম বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ তো আছে। বায়ুমণ্ডলীয় চাপ কি করে আছে তার অনেক পরীক্ষা করা যেতে পারে, সেগুলো তোমরা 7-8 অনেক পড়েছো। বায়ুমণ্ডলীয় চাপের বদলে আমরা পড়তে চাই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? এগেইন ক্লাস 8-এ পড়েছো তোমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। নিশ্চয়ই জানো, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি পারদের যে চাপ, তাকে কি বলা হয়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আই হোপ এটা তোমরা জানো, আমার আর বলার দরকার নাই যে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সি উষ্ণতায় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি পারদের চাপকে কি বলা হয়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা কোথায় পড়েছো? টরিসেলের পরীক্ষা, মনে করে দেখতে পারো, 7/8 ছিল। তো এখন 76 সেমি পারদের চাপকে আমরা কি বলি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা স্যার কি করে বার করা যায় 76 সেমি পারদের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ? তো বায়ুমণ্ডলীয় চাপকে আমরা মাপবো কি করে? ধরো আমি কথা মানে বলছি যে এখানে আমার 1 বোতল জল আছে, জলের এই বিন্দুতে যে চাপ হবে নিশ্চয়ই এই বিন্দুতেও সেম চাপ হবে না, চাপ তো আলাদা হবে। তাহলে এরকম ভাবে বিভিন্ন জায়গায় চাপ আলাদা হচ্ছে, এখানে চাপ আলাদা হচ্ছে, এখানে চাপ আলাদা হচ্ছে, এরকম ভাবে চাপগুলো আলাদা হচ্ছে। তাহলে এই চাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা ক্লাস 8-এ পড়েছিলাম। উচ্চতার উপর নির্ভর করে, মনে করে দেখো। আর কিসের উপর নির্ভর করে? ঘনত্বের উপর নির্ভর করে।
আর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। তবে কিভাবে নির্ভর করে এইটি আমরা সেটা প্রমাণ করেছিলাম। তোমরা একটা ফেমাস ইকুয়েশন পড়েছিলে, পি সমান কি ছিল, এইচডিজি, মনে করে দেখতে পারো। এটা প্রমাণ তোমরা এইটা করেছিলে, আমি করেছিলাম, তোমরা যেখানে পড়তে সেখানে করেছিল আমি জানি না, তো আমি করে দিচ্ছি। এবং এটা তোমাদের সিলেবাসে আছে এবার 9-এ, এইটা ওটা সিলেবাসের বাইরে ছিল। তাহলে আমরা কি করছি, ধরো কোনো একটা জায়গায় এরকম চোঙ আকৃতি একটা আমি পদার্থ নিলাম, যেটা জল দিয়ে ভর্তি বা দ্বি ঘনত্ব দিয়ে তৈরি। তাহলে এরকম একটা পদার্থ তরল দিয়ে তৈরি, এটা একটা তরল দিয়ে তৈরি, এরকম একটা ড্রাম ভাবতে পারো। তাহলে একটা চোঙাকার স্ট্রাকচার নিলাম, যেটার ঘনত্ব হচ্ছে কি ডি, এবং একটা তরল, যে কোনো একটা তরল, এটা একটা তরল, এরকম ভাবে স্ট্রাকচার নিয়েছি। স্যার এইভাবে তো থাকবে না, আচ্ছা মানছি থাকবে না, কিন্তু আমি ধরছি মনে মনে যে আমি এভাবে ওকে রাখছি, এটা পুরো তরল দিয়ে ভর্তি। তার ক্ষেত্রফল কি না, তো স্যার ক্ষেত্রফল গুলোকে ধরছি এ এ, দুটোই ক্ষেত্রফল এ, ক্ষেত্রফল এ। আর উচ্চতাটাকে ধরছি আমি কত, এইচ, তাহলে এই হচ্ছে উচ্চতা এইচ, এই হচ্ছে উচ্চতা এইচ। আর এখানে অভিকর্ষ ত্বরণ সর্বদা নিচে কাজ করছে, হ্যাঁ না বলো, অভিকর্ষ ত্বরণ জি সর্বদা নিচে কাজ করছে। তাহলে অভিকর্ষজ ত্বরণ সমান জি সর্বদা নিচে কাজ করছে, অভিকর্ষ ত্বরণ জি সর্বদা কি করছে, নিচে কাজ করছে। এখন আমি যদি এই তলের উপর চাপ অনুভব করতে চাই, এই তলের উপর চাপ অনুভব করতে চাই, না তো স্যার আপনি কি জানিয়েছেন আমাকে, চাপ মানে বল, কিন্তু কেমন বল হবে, লম্ব, আর তাকে কি দিয়ে ভাগ করতে হবে, ক্ষেত্রফল। তাই তুমি বলো এই তলের ওপর যে লম্ব বলটা কাজ করবে সেটা কি তার ওজন হবে, হ্যাঁ না বলো, নিশ্চয়ই তার ওজনটাই ওখানে কাজ করবে। তুমি যদি বলো যে স্যার এই জায়গাটা একটা বল কাজ করছে, হ্যাঁ একটা বল কাজ করছে, কি বল, তার ওজন বল কাজ করছে, তাই তো, ওজন বল কাজ করছে। তাহলে এইভাবে আমি এখানে ভাবতে পারি যে তার ওজন বল কাজ করছে। তাহলে এখানে যে বলটার কথা বলছি সেই বলটা অ্যাকচুয়ালি কি, না তো সেই বলটা অ্যাকচুয়ালি কি বল হচ্ছে আমার, ওজন বল, সেই বলটা হচ্ছে আমার ওজন বল। এখন যদি আমি ওজন বল বার করতে চাই, তাহলে ওজন বল কত হবে, না তো ওজন বল মানে হচ্ছে ভর ইন্টু জি, হ্যাঁ না বল, এটা জানো তো নিশ্চয়ই, জি মানে কি হয় রে, অভিকর্ষজ ত্বরণ, ডাব্লিউ সমান এম জি, তোমরা জানো, ভর ইন্টু জি। আচ্ছা ভর কি করে বার করতে পারবে, যদি এইটের সমস্যা না, এইটা জিনিস যদি ভাবো, তাহলে এইটা জিনিসে মনে করে দেখতে পারো, ঘনত্ব মানে কি লিখেছিলাম আমরা, ভর বাই আয়তন। তাহলে স্যার অবভিয়াসলি ভর মানে কি লিখতে পারবো, ঘনত্ব গুণিত আয়তন। তাহলে আমরা লিখতে পারবো ঘনত্ব গুণিত কি হবে, আয়তন, আর তার সঙ্গে কি লিখবো আমি, অবভিয়াসলি জি, জি মানে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা ঘনত্ব ইন্টু আয়তন পেলাম। একটা চোঙের আয়তন কি করে বার করবে, মনে রাখবে চোঙের আয়তন মানে মাথায় রাখবে কি হয়, এই চোঙটার আয়তন বার করা যায় কি করে, না তো ক্ষেত্রফল তার সাথে যদি উচ্চতাকে গুণ করো, ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতাকে গুণ করো তাহলে তুমি চোঙের আয়তন পাবে, এটা মনে রাখতে হবে, কিছু করার নাই বাবা। তাহলে চোঙের আয়তনটা আমরা পেতে পারি ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে কি করতে পারি, গুণ করে। তাহলে ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে গুণ করলাম এবং আমরা কি পেলাম, চোঙের আয়তন। তাহলে এখানে অবভিয়াসলি আমি লিখতে পারবো কি, বল সমান ঘনত্ব গুণিত ক্ষেত্রফল গুণিত উচ্চতা গুণিত জি। এবার এটাকে যদি আমি নর্মালি লিখি, ঘনত্বকে আমি ডি লিখেছি, তাহলে ডি, ক্ষেত্রফলকে এ, উচ্চতাকে এইচ, আর জি, তাহলে এটা হচ্ছে আমার বল, এটা হচ্ছে আমার বল। তাহলে অবভিয়াসলি স্যার চাপ, প্রেসার মানে কত লিখবো, চাপ মানে কি হয়, বল বাই ক্ষেত্রফল, চাপ মানে কি হয়, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল কত পেলি তুই বেটা, বল পেলি ডি এ এইচ জি, নাকি রে, ডি এ এইচ জি, আর ক্ষেত্রফল মানে কি রে, এ। তাহলে এ যদি কেটে যায় তাহলে পি সমান কত পড়ে থাকবে, এইচ ডিজি, অর্থাৎ পি সমান আমরা পেয়ে যাচ্ছি এখানে এইচ ডিজি। অর্থাৎ তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা সমান হচ্ছে ওই তরলের উচ্চতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। কোনো একটা তরলের তলদেশে চাপের রাশিমালা সমান পি ইকুয়ালস টু এইচ ইন্টু ডি ইন্টু জি। অর্থাৎ তুমি এখানে বুঝতে পারছো যে পি মানে, একটা মোটা কথা মাথায় রাখো, পি মানে এইচ ডিজি, মানে পি এর মান বাড়বে যদি এইচ বাড়াও। তাহলে নর্মালি আমি এরকম ভাবে ভাবতে পারি যে একটা নর্মাল এতটা পরিমাণ লম্বা আর একটা ছোট্ট এইটুকু পড়া লম্বা, দুটোতে একই পরিমাণ জল আছে, ভাবো একই পরিমাণ জল আছে, মোটা করে দিলাম, একই পরিমাণ জল আছে দুটোতে, কিন্তু দেখো এর হাইট বেশি এর হাইট কি কম, তাহলে অবভিয়াসলি এখানে চাপ কি হবে, বেশি, এখানে চাপ কি হবে। তাহলে কতটা পরিমাণ জল আছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে না কতটা চাপ হবে।
কতটা চাপ হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কার উপর, না তো তোমার কতটা উচ্চতা আছে। আবার ভাবো আমরা এমন করলাম যে দুটো সেম হাইট যুক্ত পাইপ নিলাম, কিন্তু সেম হাইট সেম সাইজের পাইপে একটাতে ভরে দিলাম আমরা জল, একটাতে ভরে দিলাম আমরা পারদ। এবার এখানে যে চাপ হবে না, পারদের চাপ আরো বেশি হবে। কেন? পারদের ঘনত্ব জলের থেকে কি হয়? বেশি। তোমরা জানো জলের ঘনত্ব এইটা পড়েছো 1 হয়, আর পারদের ঘনত্ব কত হয়? 13.6। তাহলে যেহেতু পারদের ঘনত্ব বেশি, তাহলে অবভিয়াসলি পারদের তলদেশে হাত দিলে কি হবে? চাপটা বাড়বে আমার। তো সেক্ষেত্রে চাপের পরিমাণ কি হবে? বেশি হবে, তাই না? লজিকটা বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা এই ঘটনাগুলো দেখলাম। এখন বলো। না, জলের ঘনত্ব কি এর উপর নির্ভর করে বাবা? একক আয়তনের ভর তো। জলের ঘনত্ব কি পাইপের উপর ডিপেন্ড করে? পাইপ সাইজ বড় নিচ্ছি ছোট নিচ্ছি তাই হয় কখনো? একক আয়তনের ভরকে বলবো আমরা জল ঘনত্ব। বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে, তাহলে এই হলো সিচুয়েশন। আমরা এবার তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নিয়ে আলোচনা করছিলাম। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে কি বলেছিলাম আমরা? 76 সেমি পারদের চাপকে, 76 সেমি পারদ স্তম্ভের চাপকে কি বলেছিলাম? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান বার করতে চাই, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, না তো কত হবে স্যার? 76 সেমি পারদের চাপ। তার মানে হাইটটা কত হবে আমার? 76 সেমি। তাহলে হাইটটা হবে আমার 76 সেমি। ভেরি গুড। আচ্ছা পারদ বলেছে, তাহলে পারদের ঘনত্ব কত হয় রে? 13.6 গ্রাম পার সেমি কিউব। আর অভিকর্ষ ত্বরণ কত হয়? 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই যদি মনে করিস পুরোপুরি এইটের ক্লাসটা করাচ্ছি এখন দেখ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান কত হবে? না তো আমরা জানি কত স্যার? পি সমান এইচ ডিজি নাকি রে? পি সমান এইচ ডিজি। তাহলে এইচ ডিজি মানে চাপ সমান কত লিখতে পারবি তুই? এইচ এর মান কত? 76 ইন্টু ডি এর মান কত? 13.6 ইন্টু জি কত হয়? 980। এইটা যদি গুণ করিস, যেহেতু আমার মুখস্থ আছে আমি বলে দিচ্ছি, এটা যেহেতু গুণ করিস তাহলে এটা দাঁড়াবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান সিজিএস পদ্ধতিতে, এটা কোন পদ্ধতিতে বার হলো? সিজিএস। কেন? ডাইন পার সেমি স্কোয়ার কোন পদ্ধতি? সিজিএস। সেজন্য মাথায় রাখবি যে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান সিজিএস পদ্ধতিতে কত হলো? 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। দিয়া বুঝতে পারছো? তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান সিজিএস পদ্ধতিতে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। আই হোপ এতদূর পর্যন্ত বোঝাতে পারলাম। এখন আমরা এটাকে এভাবেও তো লিখতে পারি নাকি? আমরা এটাকে এভাবেও লিখতে পারি 1.013 ইন্টু, দেখ ভালো কথা 10⁵ ইন্টু 10⁻1 ডাইন পার সেমি স্কোয়ার। হবে না? হবে না বল? যদি অঙ্ক বুঝিস তাহলে হবে। দেখ 10⁵ আর 10⁻1। আচ্ছা 10⁻1 না লিখলেও তো হয় নাকি রে? শুধু 10 লিখলেও তো হয়, তাহলেও তো এটা হবে নাকি? অঙ্ক বুঝো তো নিশ্চয়ই এটা হবে। নিশ্চয় জানো যে 2 স্কোয়ারের সাথে যদি 2 কিউব গুণ করো তাহলে কত হবে? 2⁻, নিশ্চয় জানো এটা, তাই না? তাই লজিক্যালি আমি তাই করতে পারি। কেন করলাম? কারণ 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে কি হয় রে? 1 পাস্কাল। একটু আগে এখানে লিখেছিলাম, মনে করে দেখ যে 1 পাস্কাল মানে কত হয়? 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে কি লিখবো? 1 পাস্কাল। বুঝতে পারছো এটা? 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে কত লিখবো? 1 পাস্কাল। তাহলে এটা হবে কত? 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এটা কোন পদ্ধতিতে হয়ে গেল তাহলে? এসআই পদ্ধতি। তাহলে এটা ছিল সিজিএস, এটা হলো কি? এসআই। মাথায় রাখবো এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান সিজিএস পদ্ধতিতে হলো এটা, আর এসআই পদ্ধতিতে হলো এটা। দেখো পুরো অঙ্ক করাচ্ছি আমি, ভালো করে বোঝো। ক্লিয়ার? ওকে, এখন 10⁵ পাস্কাল, এই যে যন্ত্রটা দেখছো 10⁵ পাস্কাল, এই 10⁵ পাস্কালকে আমরা বলি 1 বার। তাই এখানে পাশে লিখে রাখবে 1 বার মানে হয় 10⁵ পাস্কাল। এটা মাথায় রাখবি, 1 বার মানে হয় 10⁵ পাস্কাল। তাহলে 1 বার মানে হচ্ছে 10⁵ পাস্কাল। তাহলে যদি 10⁵ পাস্কাল মানে 1 বার হয়, তাহলে বলতো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 1.013 বার আমরা লিখতে পারবো, হ্যাঁ না না বল? কেন? 10⁵ পাস্কাল মানে কি হচ্ছে? 1 বার। ভূগোলে যদি পড়িস, ভূগোলে বায়ুমণ্ডলীয় চাপ পড়েছো তো? ভূগোলের বায়ুমণ্ডলীয় চাপটাকে আমরা লিখতাম 1013 মিলিবার। মনে পড়ছে বাবা? 1013 মিলিবার। দেখো 1.013 তো চলে এসছে। আচ্ছা বার থেকে যদি মিলিবারে যাই, কত দিয়ে গুণ করতে হবে আমাকে? 1000 দিয়ে। কেন? মিটার থেকে মিলিমিটার গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000। তাই তো আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম মিলি মানেই 1000।
তাহলে মিটার থেকে মিলিমিটার গেলে 1000, তাহলে বার থেকে মিলিবার গেলেও কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। তাই পাশে লিখে রাখতে পারো যে 1 বার মানে হচ্ছে 1000 মিলিবার। তাহলে 1 বার মানে হচ্ছে 1000 মিলিবার, এটা মাথায় রাখবো আমরা। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখবো 1.013 ইন্টু 1000 মিলিবার। তাহলে এর সাথে যদি গুণ করে দাও তাহলে দেখো 1013 মিলিবার আসছে। এবং ভূগোলে তোমরা সম্ভবত এটাই পড়েছিলে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হয়? 1013 মিলিবার। ভূগোলে বলেছিল কিভাবে হয় নাকি শুধু পড়েছিলে? শুধু পড়েছিলে। এখানে আমরা প্রমাণ করে দেখালাম কি করে ওই বার, নিউটন পার মিটার স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার পর পর আসছে ইউনিটগুলো। বুঝতে পারছি ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার করাতে পারলাম। তাহলে বার, মিলিবার এটাও হয়। বায়ুমণ্ডলীয় চাপ বা চাপের আরেকটা একককে আমরা লিখতে পারি টর। চাপের আরেকটা একককে আমরা লিখতে পারি কি? টর। মাথায় রাখবে টর। 1 মিলিমিটার এইচজি চাপ কে বলা হয় 1 টর। তাহলে মাথায় রাখবি 1 মিলিমিটার অফ এইচজি এর চাপকে 1 টর বলে। তাহলে মনে রাখবি 1 মিলিমিটার পারদের যে চাপ হয় তাকে আমরা বলি 1 টর। বায়ুমণ্ডলের চাপের আরেকটা একক। তাহলে 1 মিলিমিটার পারদের চাপকে আমরা কি বলছি? 1 টর। তাহলে বলতো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কত? 76 সেমি পারদের চাপ, ঠিক তো? হ্যাঁ না বল। আচ্ছা 76 সেমিকে কি আমি যদি মিলিমিটারে নিয়ে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে 76 সেমি মানে কত স্যার? 760 মিলিমিটার পারদের চাপ, তাই তো? আচ্ছা তুই বলতো 1 মিলিমিটার পারদের চাপকে আমরা বলছি 1 টর। তাহলে 760 মিলিমিটার পারদের চাপকে কি বলবো? 760 টর। তাই মাথায় রাখবি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কত হয়? 760 টর। তাই মাথায় রাখবি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে হয় 760 টর। তো এটাও মাথায় রাখবো আমরা, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কত হবে? 760 টর, 760 টর। আবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত পেয়েছিস? এই পুরো জিনিসটাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে আমরা আজকে আবহাওয়াবিদদের ভাষায় একটা কথা বলি, তাকে বলা হয় অ্যাটমসফেরিক প্রেসার, এবং এটাকেই আমরা বলি এটিএম। এটিএম মানে কি না, তো পুরো নাম হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, যেটাকে আমরা বলছি এটিএম। তাই মাথায় রাখবি 1 এটিএম মানেই কিন্তু 760 টর। 1 এটিএম মানেই কিন্তু 1.013 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কয়ার। 1 এটিএম মানেই 1.013 into 10 to the power 5 পাস্কাল। 1 এটিএম মানেই হচ্ছে কত? 1013 মিলিবার। 1 এটিএম মানেই কিন্তু 1.013 মিলিবার, সব 1 এটিএম। কারণ এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকেই আমরা কি বলছি? 1 এটিএম। যেহেতু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে আমরা 1 এটিএম বলছি, সেই কারণে যা যা আমরা বার করলাম এগুলো সবই তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। সেই কারণে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে যদি এটিএম বলি তাহলে আমরা এখানে লিখতে পারবো স্যার যে 1 এটিএম মানে হবে 1.013 into 10 to the power 6 ডাইন পার সেমি স্কয়ার। 1 এটিএম মানে হবে 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। 1 এটিএম মানে হবে 1.013 বার। 1 এটিএম মানে হবে 1013 মিলিবার। 1 এটিএম মানে হবে কত? 760 টর। এইগুলো প্রত্যেকটা হয়তো তোমাদের নোটসে ক্যালকুলেট করে দেওয়া নাই, কিন্তু দেখবে উল্লেখ করে দেওয়া আছে। আই হোপ তোমরা সেই জায়গাগুলো পড়বে। তাহলে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সম্বন্ধে বিস্তরের থেকেও বিস্তর আলোচনা আই হোপ করলাম, যেটা তোমাদের অনেক জায়গাতেই নেই। এগুলো তোমরা আশা করবো খাতায় নোট ডাউন করে নেবে। এবার আসি চাপ। তাহলে আমরা তরল ও বায়ুর চাপই পড়াচ্ছি। এখন আমরা যদি দৈনন্দিন জীবনে কতগুলো ঘটনার উদাহরণ নিই, যে পাউরুটি কাটার যে ছুরি হয়, সেই পাউরুটি কাটার ছুরির দুটো দিক হয়, একটা ভোঁতা দিক আর একটা কি হয়? ধারালো দিক, শার্প। ধারালো দিক আর ভোঁতা দিকের মধ্যে যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবে ধারালো দিকটার ক্ষেত্রফলটা অনেক কম হয়, আর ভোঁতা দিকের ক্ষেত্রফলটা কি অনেকটা বেশি। এবার আমরা কাটার সময় নিশ্চয়ই ভোঁতা দিক দিয়ে কাটবো না, ওই ধারালো দিক দিয়ে কাটবো। কেন ধারালো দিক দিয়ে কাটবো? কারণ ধারালো দিক দিয়ে কাটার জন্য তার ক্ষেত্রফলটা কি হয়? কম। আর ক্ষেত্রফল কম হলে চাপ কি হবে? বেশি। কেন বলতো? কারণ চাপ মানে কি হয়? বল বাই কি হয়? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যদি কম হয় চাপ কি হবে? বেশি। তাহলে চাপ বেশি হওয়ার জন্য সেটা কি হয়ে যাবে? সহজে কাটবে, সে সহজে কেটে যায়। আমরা যদি দেখি বাড়িতে যে জামা কাপড় টাঙানোর দড়ি হয় সেই দড়িটা তুলনামূলক মোটা,
সেই দড়িটা দিয়ে যদি হাতে প্যাঁচ দিই বা হাতে ধরি কিছু মনে হয় না, কিছু লাগে না যদি দড়ি দিয়ে টানি। কিন্তু আমরা যে ঘুড়ি ওড়াই মাঞ্জা সুতো, সেই মাঞ্জা সুতো বা ঘুড়ি ওড়ানো সুতো সেটা খুব পাতলা হয়। আমি যদি মাঞ্জা নাও করি নর্মাল, ঠিক আছে, তো ওই সুতোটা কি হয় খুব পাতলা হয়, সেই কারণে ওই সুতো দিয়ে যখন হাতে ঘুড়ি ওড়াতে যায় হাত অনেক সময় কি হয়ে যায় কেটে যায়। কিন্তু নর্মাল মোটা সুতো দিয়ে সেই জিনিসটা হবে না। কেন হবে না? পাতলা সুতোর ক্ষেত্রফল কি হয় কম, তাই সেখানে চাপের পরিমাণ কি হয় বেশি। মোটা সুতোর কি হয় ক্ষেত্রফল বেশি হয়, চাপ কি হয় কম। অনেক সময় আমরা যদি দেখি রাস্তাঘাটে হাঁটতে যাই, তো পায়ে কোনো একটা পেরেক বা আলপিন বা এরকম কিছু যদি শুকনো বা কোনো একটা শক্ত জিনিস পায়ে ফোটে তখন লাগে অনেক বেশি। লাগে কেন? কারণ কি সেই সূচালো অংশের ক্ষেত্রফল কি হয় কম। ক্ষেত্রফল কম হওয়ার কারণে তার উপর যদি বাড়ি মারা হয় বা তার উপর দাঁড়ানো হয়, তার উপর যে পরিমাণ বল প্রয়োগ করব তার ফলে চাপের পরিমাণ কি হয়ে যাবে কম হয়ে যাবে। ক্ষেত্রফল কম, চাপের পরিমাণ কি হয়ে যাবে বেশি, সেজন্য লাগবে আমার, তাই না? সেই জন্য লাগবে আমার। সেই কারণে আমরা কি করি, আলপিনের যে দিকটা সরু দিক হয় সেই দিকটা দেওয়ালে মেরে পুঁততে পারি, মাথার দিকটা দেওয়ালে রেখে আর সরু দিকে হাতুড়ির বাড়ি মারলে কোনোদিনই সেটা কি হবে না নষ্ট, মানে ঢুকবে না ভেতরে। এটা হচ্ছে তার উদাহরণ। তাহলে আমরা ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে এই চাপের ঘটনাগুলোকে ব্যাখ্যা করার চেষ্টাটুকু করার, মানে যতটুকু পারলাম করলাম। তাহলে আই হোপ এই জায়গাগুলো বুঝতে পেরেছি যে এই ঘটনা কেন ঘটে। তাহলে এখান থেকে আমরা ছোট্ট একটা প্রশ্নের উদাহরণ দিতে পারবো যে বাঁধের তলদেশ একটু দেখবে মোটা করা হয় আর ওপরের দিকে আস্তে আস্তে সরু করা হয়। কেন করা হয়? কারণ কি জল যখন থাকে, জলের হাইট বাড়লে চাপের পরিমাণ কি হয় বাড়তে থাকে। তাহলে জল থেকে 1 ফুট নিচে যতটা চাপ হবে 10 ফুট নিচে চাপের পরিমাণ কি হয়ে যাবে বেড়ে যাবে, কারণ হাইটের গন্ডগোল আছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে যত আমি বাঁধের গভীরে যাব চাপের পরিমাণও কি হবে আস্তে আস্তে বাড়বে। তো চাপের পরিমাণ যদি আস্তে আস্তে বাড়তে থাকে সেখানে কি হবে, যদি বেশি চাপ প্রয়োগ করে তাহলে একই দেওয়াল যদি ওপরে যাচ্ছে নিচে দিই তাহলে সেই জায়গায় লোড বেশি পড়বে, দেওয়ালটা ভেঙে যেতে পারে। সেই কারণে কি করা উচিত, বাঁধের তলদেশটা একটু আমাদের কি করা উচিত মোটা করা উচিত বা চওড়া করা উচিত। তার কারণ কি, যাতে পরে ওই গেটটা বা ওই দেওয়ালটা ভেঙে না যায়। তোমরা এটা তোমাদের নোটসের বই পেজ নাম্বার দেখবে 42-এ দেওয়া আছে, সবকিছুই এটাই পড়বে। এরপর আছে দেখো তরলের চাপের বৈশিষ্ট্য। তরলের চাপের বৈশিষ্ট্য যদি দেখো 1 নম্বর আমরা এখান থেকে বলতে পারি, পেজ নাম্বার 43-তে দেখো আছে তরলের চাপের বৈশিষ্ট্য। 1 নম্বর হবে কি, তরলের চাপ উচ্চতার উপর নির্ভর করবে, তাই তো? উচ্চতা যত বাড়বে তত চাপ কি হবে বাড়তে থাকবে, উচ্চতার উপর তরলের চাপ নির্ভর করবে। 2 নম্বর কি হবে, তরলের ঘনত্বের উপর নির্ভর করবে। তুমি যদি একটা ভারী বা ঘনত্ব বেশি যুক্ত পদার্থ নাও তার তলদেশের চাপ কি হবে অবভিয়াসলি বেশি হবে। তরলের কোনো একটা বিন্দুতে সব জায়গায় চাপের মান সমান হয়। অর্থাৎ আমি যদি কোনো একটা জায়গায়, ধরো কোনো একটা জায়গায় একটা তরল পদার্থ আমি নিলাম, এই তরল পদার্থটা নিলাম, এই তরল পদার্থর এইখানে যা চাপ হবে এখানে যা চাপ হবে, চাপ দুটো কি হবে আলাদা। কেন বলো তো, হাইট আলাদা আছে। কিন্তু আমি যদি একটা সরল রেখা টানি তাহলে এই সরল রেখার সমস্ত বিন্দুতে চাপের পরিমাণ কি হবে সমান। কেন, হাইটটা কি আছে বেটা সব জায়গায় সমান, তরলের হাইটটা কি আছে সমান। তাহলে তুমি এখান থেকে স্পষ্ট কথায় বলতে পারবে, একটা প্রশ্ন যদি করা হয় যে তরলের উপরিতলা এরকম ঢেউ খেলানো কি জীবনে সম্ভব? একটা গ্লাসে জল রেখেছি কিন্তু সমুদ্রের জলের মতো ঢেউ খেলছে, এটা কি সম্ভব কোনোদিনও? না। কেন সম্ভব হবে না? কারণ কি, আমি যদি এই লাইনে দেখি, এই লাইনে সব জায়গায় চাপের পরিমাণ কি হবে সমান, তাহলে এখানকার চাপ আর এখানকার চাপও কি হতে হবে সমান। এই হাইটটাকে যদি h1 ধরো, এই হাইটটাকে যদি h2 ধরো, তাহলে এখানকার চাপ কত হবে স্যার h1 dg, হ্যাঁ না বলো, আর h2 হাইট কত হবে h2 dg। এখনই কি বললাম, একটা লাইনে সব জায়গায় চাপের পরিমাণ কি হয় সমান, তাহলে এই দুটো কি হবে স্যার dg dg যদি কেটে দাও h1 সমান কত হবে, তাহলে এই দুটো হাইট আলাদা কোনোদিন হবে? সবসময় কি হবে সেম। এটা খুবই বোধমূলক টাইপের প্রশ্ন, এখন করে না, আমাদের সময় এই কোশ্চেনগুলো আসতো। তোমাদের সময় এই কোশ্চেনগুলো কেন করছে আমি জানি না, এই কোশ্চেনগুলো করা খুব দরকার। কারণ আমি যা পড়াচ্ছি সেই থেকে তুমি কি শিখছো ভাই, যা পড়াচ্ছি সে থেকে তুমি কি শিখছো, সেখান থেকে তুমি এই উত্তরগুলো করার চেষ্টা করো। তাহলে আই হোপ এই জিনিসটা বলতে পারলাম যে কেন তরলের উপরিতল এরকম হয়। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ বা চাপ সম্বন্ধে আমরা মোটামুটি ধারণা নিলাম। এখন বায়ুর চাপ যদি মাপতে যাই আমরা, বায়ুর চাপ মাপার একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে ব্যারোমিটার বা ফরটিনের ব্যারোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ফরটিনের ব্যারোমিটার। ফরটিনের ব্যারোমিটারের গঠনটা একবার দেখে নিও, ঠিক আছে? একবার জাস্ট রিডিং দেবে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় নেক্সট দিন আমাকে বলো। আমি যেহেতু আজকে একটু টাইম কম আছে বলে আমি অন্য জায়গাগুলো পড়াবো।
তো 14 ব্যারোমিটার শুধুমাত্র রিডিংটা একবার দিও, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বলো। ব্যারোমিটারের কাজ কি? ব্যারোমিটারের কাজ হচ্ছে পারদের আপ ডাউন দেখে বোঝা যে চাপ কতটা। উদাহরণ দিচ্ছি, ভালো করে প্র্যাকটিক্যালি বোঝো। ধরো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি। এবার তুমি ব্যারোমিটার যখন মাপছো তখন তুমি দেখছো যে 76 নাই, আমার হয়ে গেছে 78। 78 সেমি হয়ে গেছে মানে কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের থেকে মানটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। এটাকে বলবো আমরা উচ্চ চাপ। আবার কখনো যদি দেখি 76 সেমির থেকে কমে 74 হয়ে গেছে, এটাকে বলবো কি, নিম্নচাপ। তাহলে তোমরা যে মানে আবহাওয়াবিদদের ঘটনার পর যে নিম্নচাপ সৃষ্টি হবে, সো নিম্নচাপ সৃষ্টি হবে মিন্স পারদের চাপ কি হয়ে গেছে, কমে গেছে। আবার পারদের চাপ কোনো জায়গায় বেড়ে গেছে। তাহলে আমরা এই ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার একটা পূর্বাভাস পেতে পারি। অবভিয়াসলি কি করে পূর্বাভাস পেতে পারি স্যার? আবহাওয়ার পূর্বাভাস, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবহাওয়ার পূর্বাভাস আমার বই দেখবে সুন্দর ছক করে দেওয়া আছে, তোমাদের বই হয়তো এত ছকটা নেই, তোমরা দেখে নিও পেজ নাম্বার 44-এ। বারবার বললাম 14 ব্যারোমিটারটা একবার রিডিং দেবে, যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবে। 1 নম্বর, ধরো আস্তে, ধরো কোনো একটা জায়গায় 14 ব্যারোমিটারে আমি চাপ মাপছি এবং দেখা যাচ্ছে সেই চাপটার পরিমাণ হঠাৎ কমে যাচ্ছে, দ্রুত গতিতে কমছে। তাহলে চাপ যদি দ্রুত গতিতে কমে যায় তার মানে আমি নিম্নচাপ হবে। নিম্নচাপ হলে কি হয়, ঝড় বৃষ্টি হয়, তোমরা জানো। তাহলে আমি যদি দেখি চাপের পরিমাণ কমে গেছে, তাহলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হবে এবং সেই জায়গাটায় কি হবে, ঝড় বৃষ্টি হবে দ্রুত হারে যদি হয়। এবার ধরো কোনো একটা জায়গায় যদি চাপের পরিমাণ বেড়ে গেছে, উচ্চ চাপ, ভূগোলে পড়েছো বায়ু প্রবাহ সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপে হয়। তাহলে বায়ু প্রবাহ যদি নিম্ন চাপের দিকে হয়, ঝড় বৃষ্টি হবে কোন দিকে, নিম্ন চাপে। কিন্তু উচ্চ চাপে তো ঝড় বৃষ্টি হবে না। তাহলে সেই জায়গায় কি হবে, কাঠ ফাটা রোদ হবে, নাকি এত রোদ হবে যে মাটি ফেটে যাবে। তো সেইটাকে আমরা কি বলি, যে রৌদ্র করজ্জ্বল দিন। রৌদ্র করজ্জ্বল দিন মানে প্রচন্ড রোদ হবে সেই জায়গাটায় এবং আবহাওয়া কি হবে, গরম হবে। তাহলে আমরা নিম্নচাপ উচ্চ চাপের সাহায্যে এটা বুঝতে পারলাম। ধরো কোনো জায়গায় হালকা হালকা করে কি হচ্ছে, চাপ কমছে, মানে কি 76 থেকে খুব অল্প 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 করে 75 হলো, তাহলে আমরা সেখানে বলবো নিম্নচাপ, কিন্তু খুব অল্প পরিমাণে, মানে ঝড় বৃষ্টি হবে, ঝড় হবে না কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আমার থেকে যাবে। তাহলে এইভাবে আমরা এই চাপ দেখে বায়ুমণ্ডলের পূর্বাভাসটা করতে পারি। তোমরা এখানে দেবে 3-4টে পয়েন্ট হয়তো দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। হ্যাঁ 76 থাকবে, ন্যাচারালি থাকবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বুঝতে পারলাম এতদূর? এবার বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে আমি কি কোনো কিছু কাজ করতে পারি? হ্যাঁ কাজ করতে পারি। বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে অনেক কাজ করা যায়। তার মধ্যে আমাদের সিলেবাসে যে কাজটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইফন। সাইফন এমন একটা কাজ, বা সাইফন এমন একটা যন্ত্র বিশেষ, যন্ত্রও বলা যাবে না, এমন একটা ব্যবস্থা বিশেষ। ব্যবস্থা কেন বলছি, কারণ একটা পাইপের সাহায্যে তুমি ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় জলকে ট্রান্সফার করতে পারবে। সাইফনের এটা হচ্ছে কাজ। তাহলে সাইফন কিভাবে কাজ করে? এটা কাজ করে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে। আমি একটা উদাহরণ দিচ্ছি প্র্যাকটিক্যালি, তাহলে তোমরা সেটা আরো ভালো করে বুঝবে। ধরো তোমার কাছে একটা জলের পাত্র আছে এবং সেখানে 1 ভর্তি জল আছে। তুমি চাইছো সেই জলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় না হবে, কিন্তু তুমি জলটাকে চাড়তে পারছো না, ওঠাতে পারছো না, এত ভারী। তাহলে ধরো তোমার কাছে একটা পাত্র আছে, অনেক বড় ভারী পাত্র, এই পাত্রে তোমার জল ভর্তি আছে, একদম কানায় জল ভর্তি আছে, কিন্তু এই জলের পাত্র তুমি তুলতে পারছো না। আর মগে করে নেবে, এত সময় তোমার কাছে নাই, কত মগে মগে জল তুলবো, বালতি বালতি জল তুলবো, অনেক ভারী এটা। আর তুমি চাইছো কি, আমি এমন একটা সিস্টেম করতে যে আমার কাছে কোনো ইলেকট্রিসিটিও নাই, কোনো বাইরে থেকে মোটর ফোটর কিছু নাই, অথচ তুমি চাইছো কি যে এখান থেকে জলটা যেন আমার, এটা উঁচুতে আছে, ধরো আমি কথা মনে বলছি, যে জলটা তোমার এই পাত্রে আসবে, এই পাত্রে এসে পড়বে, এই পাত্রে, এই ছোট একটা পাত্রে, এই পাত্রে এসে পড়বে, এই পাত্রে তুমি জলটা চাইছো। এবার কিভাবে সম্ভব হবে? তাহলে আমরা কি করি, একটা নর্মাল পাইপ ইউজ করি। পাইপটাকে প্রথমে কি করি, নর্মালি যেটা আমরা প্র্যাকটিক্যালি করি, পাইপটাকে কি করি, যে তরলটাকে রূপান্তরিত করতে হবে সেই তরল দিয়ে পুরো পূর্ণ করে দিই। প্রথমে কি করলাম না, তো দুটো পাইপের মুখটাকে এখানে ঢুকিয়ে দিলাম, পুরো পাইপটার মধ্যে জলে ভর্তি হয়ে গেল, দিয়ে একটা পাইপকে এখানে রেখে দিলাম মুখকে। বুঝছো তো ব্যাপারটা? একটা পাইপের মুখকে এখানে রেখে দিলাম, আর একটা পাইপের মুখকে এরকম করে ধরে নিলাম যাতে কোনো রকমের বাতাস না ঢুকতে পারে, দিয়ে এখান থেকে বের করে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে দেখা যায় হু হু করে এখানে জল পড়তে শুরু করে দিয়েছে। এবার এই বালতি ভরে গেলে অন্য বালতি দাও, অন্য বালতি দাও, কন্টিনিউয়াসলি জল পড়তে থাকবে যতক্ষণ না এর লেভেল আর এর লেভেল কি হয়ে যাচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমি এখানে কিচ্ছু করলাম না, কোনো ইলেকট্রিসিটি দিলাম না, বাইরে থেকে কোনো কিছু ইউজ করলাম না, শুধুমাত্র একটা পাইপের সাহায্যে
আমরা কি করলাম, জলকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলাম। যেমন তুমি এরকম ভাবতে পারো যে স্ট্রয়ের সাহায্যে তুমি কি করো, বোতল থেকে কি খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, কোন জুস খাও। কি করে খাও সেটা, কারণ আমরা যখন স্ট্র মুখের মধ্যে ঢোকাই এবং সেখানে আমরা স্ট্রকে টানি করে, তখন কি হয়, স্ট্রকে যখন এরকম করে মুখের মধ্যে টানি তখন আমরা স্ট্রয়ের ভেতরে বায়ু শূন্য স্থান ক্রিয়েট করছি, হ্যাঁ না বলো? কারণ টানলে ওখানে বায়ু কমে গেল, তো বায়ুটা তোমার পেটে চলে গেল। তাহলে বায়ু যদি পেটে চলে যায় তাহলে ওখানে বায়ু শূন্য হলো কোথায়, স্ট্রয়ের ভেতরে। তাহলে বায়ু শূন্য স্থানে কি হবে, নিম্নচাপ। আর যেখানে জল আছে সেখানে কি হয়ে গেছে, উচ্চচাপ। তাহলে জল কি হবে, উচ্চচাপ থেকে কোন দিকে চলে যাবে, নিম্নচাপে, সুন্দর স্ট্রয়ের মধ্যে জল ঢুকে যাবে। তাহলে আমরা যত রকম করে টানবো ও বায়ুর চাপের জন্য এইভাবে চলে আসবে। স্ট্র একটা উদাহরণ বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগানো। তাহলে স্ট্র হতে পারে, তাই না, এটাও হতে পারে। তাহলে এটার উদাহরণটা আমরা এবার একটু পড়ার চেষ্টা করি। তাহলে একটা পাইপ নিলাম, ধরো একটা লম্বা পাইপ নিলাম, একটা পাইপ নিয়েছি, এই একটা পাইপ, এই একটা পাইপ, ঠিক আছে, এরকম পাইপ নিয়েছি। এবার আমরা যদি স্ট্রয়ের মতো এটা ব্যবহার করি তাও হতে পারে। কি করে না, তো জল দিয়ে ভর্তি করলাম না, আমরা কি করলাম, একটা অংশ ডুবি রাখলাম, দিয়ে আরেকটা দিয়ে টানলাম, টানার পর যখন দেখলাম জলটা উঠে চলে এসছে তখন এগুলোকে টেনে ছেড়ে দিলাম, তাহলে জল হু হু করে পড়তে শুরু করবে। এবার এটা রিস্কি কেন মুখ দিয়ে টানাটা, ধরো এখানে জল নাই, কেরোসিন আছে, অ্যাসিড আছে, সেটা খারাপ হয়ে যাবে তখন, তার থেকে ওটা ভর্তি করে করাটা ভালো। এবার দেখো এখান থেকে জলের লেভেল কতটা আছে, এত দূর পর্যন্ত নাকি, আর এখানে জলের লেভেল তো নাই স্যার, জল তো ভর্তি করবো আমরা এতটা। তার মানে আমি যদি দেখি যে এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেল অনুযায়ী দেখো এর হাইট উঁচুতে আছে, এর হাইট কম আছে, তাহলে এই জায়গাটায় সামহাও একটা চাপ প্রয়োগ হচ্ছে, কার দ্বারা, এই জল দ্বারা, ইয়েস অর নো? আবার তার উপর তো একটা বায়ুর চাপও আছে, হ্যাঁ না না বলো, বায়ুর চাপও দিচ্ছে। তাহলে এই বায়ুর চাপের দরুন জলটা উঠবে, কতটা উঠবে, এতটা উঠবে, হ্যাঁ না বল, সেম হাইটে উঠলো। কিন্তু এর থেকে জল আর বেশি উঠতে চাইবে না। কেন উঠতে চাইবে না, কারণ কি, জল যে হাইটে থাকবে এখানেও তো সেম হাইটেই থাকবে, এর থেকে বেশি উঁচুতে উঠবে না জল। কিন্তু আমি তো চাইছি জলটা আরো যেন উঠে, তাহলে আমি কি করব না, তো এখানে একটা কোনো কিছু মুখ লাগিয়ে এই দিক দিয়ে বায়ুকে টানবো, হ্যাঁ না বলো, যেটা আমি বলছিলাম স্ট্র। তাহলে এই দিক দিয়ে যখন মুখ দিয়ে বায়ুকে টানবো তাহলে এখানকার যে বায়ুগুলো আছে সেই বায়ুগুলো কি এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তাহলে এখানে কি তৈরি হবে, শূন্য স্থান। তাহলে এখানে যখনই শূন্য স্থান তৈরি হবে তখন এখানকার কি হবে, চাপটার পরিমাণ কি হয়ে গেল, এর তুলনায় বেড়ে গেল, হ্যাঁ না বলো। তাহলে যখনই এর তুলনায় চাপটা বেড়ে গেল তাহলে এখান থেকে কি হবে, এই জলগুলো এইখানে উঠতে শুরু করবে এবং যখনই এখানে এসে পড়তে থাকবে তখন একটা কন্টিনিউয়াসলি ফ্লো দিয়ে জলের দিক দিয়ে বেরোতে থাকবে। তাহলে লজিক্যালি সাইফন এইভাবে কাজ করে। এবং যদি আমরা সাইফনের কার্যনীতি দেখি তাহলে এই বাহুটার এই হাইটটা আর এখানকার যে হাইট, এই দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। যদি ধরো এখান থেকে কন্টিনিউয়াসলি জল পড়তে থাকলো এবং একটা টাইম দেখা গেল যে এর জলের লেভেল আর এর জলের লেভেল সমান হয়ে গেল, তাহলে এখান থেকে জল আর এখানে যাবে না। কেন যাবে না, কারণ এই জলের দুটো লেভেল সেম হয়ে গেলে তাহলে চাপের পার্থক্যটাও কি হয়ে যাবে, জিরো। কারণ এখানে যা চাপ এখানেও কি হবে, চাপ সেম। তো সেম চাপে জল কখনোই যাবে না। জল যেতে গেলে কি হবে, উচ্চ চাপ থেকে কি লাগবে, নিম্নচাপ। তো উচ্চচাপ থেকে নিম্নচাপ তৈরি করতে হবে তোমাকে, উচ্চচাপ থেকে নিম্নচাপ না তৈরি করতে পারলে তুমি জল কোনোদিনই পাঠাতে পারবে না। তো তার উপায়ই হচ্ছে এইটা। অনেক সময় আমি দেখি, ধরো যাদের বাড়িতে জল টল যায় না, অনেক বাড়ি আছে যাদের বাড়িতে দেখবে সরকার প্রদত্ত জল যায় না, তারা কি করে, এরকম একটা লম্বা পাইপ নেয় সাইফনের মতো, দিয়ে তারা কি করে, ওই সাইফন দিয়ে মুখে করে একবার জলটা টেনে নেয়, দিয়ে যখন জলটা পড়তে শুরু করে তখন কন্টিনিউয়াসলি জলটা পড়তে শুরু করে। আমি যখন এর আগের ঘর ভাড়ায় থাকতাম সেখানে জলের খুব প্রবলেম ছিল, তখন কি হতো, জল আসতো কিন্তু একদম অল্প, খুব বেশি জোরে পড়তো না, তখন আমরা ইউজ করতাম এই সাইফনটা, তখন জলটা বেশি পরিমাণে পাওয়া যেত। তাহলে কন্টিনিউয়াসলি এইভাবে পাওয়া যেতে পারো। তাহলে এখানকার হাইটটাকে যদি আমি H1 ধরি, এই হাইটটা, আর এই হাইটটাকে যদি H2 ধরি, তুমি এখানে দেখতে পাচ্ছ H2 মান কি হবে, H1 এর থেকে সর্বদা। যদি না হয়, তার উদাহরণটা এখনই দিলাম, যদি না হয় তাহলে কি হবে, জল পড়বে না। যদি H1 সমান H2 হয়ে যায়, ভালো করে বোঝো, যদি H1 সমান H2 হয়ে যায় তাহলে এখানকার চাপ আর এখানকার চাপ কি হয়ে যাবে, সেম।
চাপ যদি সেম হয়ে যায় তাহলে উচ্চচাপ নিম্নচাপ তো সৃষ্টি করতে পারলে না। তাহলে উচ্চচাপ নিম্নচাপ যদি সৃষ্টি না করতে পারো তাহলে কোনোদিনই জল এখান থেকে এখানে ফ্লো করতে পারবে না। পার্থক্য থাকবে বলে এখানকার চাপকে যদি তুমি পি এ বলো, এখানকার চাপকে তুমি যদি পি বি বলো, তাহলে পি এ মাইনাস পি বি সমান কত হবে? H1 মাইনাস H2 ডিজি নাকি? তখন এটা পসিবল। আর যদি H1 আর H2 ভ্যালু সমান হয়ে যায়, চাপের পার্থক্য কি হয়ে যাবে? 0, চাপ শেষ হবে আর হবে না। সো এই কারণে আমরা যদি এখানে দেখি সাইফন কাজ করে। আমি ম্যাথামেটিক্সের থেকে নর্মাল বোঝাতে বেশি পছন্দ করি। ব্যাপারটা বোঝাতে পারলাম কিভাবে কাজ করে? এবার সাইফন ক্রিয়ার শর্ত কি? সাইফন কখন কাজ করবে? দেখো, সাইফন তখনই কাজ করবে যদি সেখানে বায়ুমণ্ডল থাকে। বায়ুমণ্ডলের চাপ যদি না থাকে সাইফন কাজ করবে না। তাহলে তুমি মহাকাশে গিয়ে সাইফন ক্রিয়া করাতে পারবে না, কারণ মহাকাশে বায়ুমণ্ডল তো নেই, বায়ুর চাপ নেই। চাঁদে গিয়েও সাইফন ক্রিয়া করার যথেষ্ট চাপ, কারণ চাঁদেও বায়ুমণ্ডল কি নেই, তাহলে সেখানেও কোনো রকমের সাইফন কাজ করবে না। তাহলে বায়ু যেই সমস্ত জায়গায় নাই বা বায়ুর চাপ যেখানে নাই সেখানে কিন্তু সাইফন ক্রিয়া করবে না। 2 নম্বর, সাইফনে ধরো তুমি এমন পাইপ নিয়েছো, লিক যুক্ত পাইপ, একটা ওখানে ছোট্ট লিক আছে, তাহলে কি সাইফন ক্রিয়া করবে? নো। কেন বলতো? এখানে যে শূন্য স্থানটা তৈরি হওয়ার কথা ছিল, এই ভেতরে বায়ু ঢুকে যাবে, হ্যাঁ না বল? তাহলে শূন্য স্থানটা তৈরি হবে না। যদি শূন্য স্থানই তৈরি না হয় তাহলে আমি উচ্চচাপ নিম্নচাপ তৈরি করতে পারবো না। আর উচ্চচাপ নিম্নচাপ যদি তৈরি করতে না পারি তাহলে অবভিয়াসলি আমি এখানে জলটাকে পাঠাতে পারবো না। তাহলে ছিদ্রযুক্ত যদি নল থাকে তাহলেও কিন্তু হবে না। 2 নম্বর, যেখান থেকে তরলকে স্থানান্তরিত করব সেই তরল তল মানে হাইটটা অবভিয়াসলি যে পাত্রে পাঠাবো তার থেকে কি হতে হবে? বেশি। যদি কম বা সমান হয়ে যায় জল আর যাবে না। কেন যাবে না তার উদাহরণটা আমি একটু আগেই বারবার বোঝালাম, যে দুটো চাপ কি হয়ে যাবে? সেম চাপে জল প্রবাহিত হবে না। জল প্রবাহিত হতে গেলে উচ্চচাপ থেকে কি হতে হবে? নিম্নচাপে যেতে হবে। তাহলে এরকম কতগুলো পয়েন্ট আছে সাইফন ক্রিয়ার শর্ত, তোমরা একবার দেখে নিও, তুমি এখান থেকে বুঝতে পারবে। ক্লিয়ার? ওকে। এবার পড়বো আমরা জলের সমোচ্চশীলতা ধর্ম। দেখো, জলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কি বুঝি আমরা? জল সর্বদা একই উচ্চতায় থাকতে চাই। সমোচ্চশীলতা মানে কি? সম প্লাস উচ্চশীলতা। জল সর্বদা একই হাইটে থাকতে চাই। এই ঘটনাটাকে বলবো আমরা সমোচ্চশীলতা ধর্ম। আমরা যদি কতকগুলো বিভিন্ন আকার আকৃতিযুক্ত পাইপ নিই, যেমন ধরো আমি একটা এখানে পাইপ নিলাম লম্বা, আমি এখানে একটা পাইপ নিলাম ছোট কিন্তু মোটা, এখানে নিলাম একটা আমি বাঁকানো, এখানে একটা নিলাম আমি সিএফএল যুক্ত, এরকম টাইপের। এরকম কতগুলো আমরা নল নিলাম, ঠিক আছে? এবার আস্তে সবগুলোকে আমি আটকে রাখলাম, সবগুলোকে আটকে দিয়েছি এবং সবগুলো জলপূর্ণ। ধরো এটা এত দূর পর্যন্ত জলপূর্ণ, ধরো এটা এত দূর পর্যন্ত জলপূর্ণ, এটা ধরো এত দূর পর্যন্ত জলপূর্ণ, কিন্তু এতে সব থেকে বেশি জল আছে। আর এটা ধরো এত দূর পর্যন্ত জলপূর্ণ, তাহলে সব থেকে বেশি জল আছে এইটাতে। আর এগুলোর হাইট দেখো এরকম আছে। তার মানে আমি এখানে বলতে পারছি এটার জলের হাইট এতটা, এটার জলের হাইট এতটা, এটার জলের হাইট এতটা, এটার জলের হাইট এতটা। এবার সব নল যদি একসাথে ছেড়ে দেওয়া হয়, দেখা যাবে যে যেটার হাইট বেশি সেখান থেকে জল এইদিকে পালাচ্ছে। কখনো এরকম হয় না যে যেখানে জল বেশি আছে সেখান থেকে জল যাচ্ছে, নো। তাহলে কি হচ্ছে? এখান থেকে জল যাচ্ছে, এখান থেকে জল যাচ্ছে, এখান থেকে জল যাচ্ছে, দিয়ে আলটিমেটলি কি হচ্ছে? একটা নর্মাল হাইটে সব জল সেম হয়ে যাচ্ছে। এটা কেন হলো? এর উত্তরে আমরা বলতে পারি জল সর্বদা একই হাইটে থাকতে চায়, অর্থাৎ এখানকার জল, এখানকার জল, এখানকার সব জলগুলো কি হবে? একই উচ্চতায় বিরাজ করতে চায়। জল সর্বদা একই উচ্চতায় বিরাজ করতে চায়, এই ঘটনাটাকে আমরা বলছি কি? জলের সমোচ্চশীলতা ধর্ম। তাহলে জলের সমোচ্চশীলতা ধর্ম বলতে বোঝাচ্ছে জল একই হাইটে সর্বদা থাকতে চায়। তার উদাহরণ কি হতে পারে স্যার? আমরা বাড়ির ওপরে ট্যাঙ্কি বসাই এবং সেই জলটাকে নিচে উপভোগ করি। তাহলে ধরো বাড়ির ওপরে কোনো একটা জায়গায় আমি ট্যাঙ্কি বসিয়েছি, এই ট্যাঙ্কিতে জল আমাদেরকে পাম্পের সাহায্যে লোড করতে হয়, ঠিক তো? এবার আমরা কি করি? জলের কানেকশনের সাহায্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর এরকম ভাবে জল পাই। এবার তুমি দেখো এই হাইটটা যত বাড়বে
চাপের পার্থক্য যত বাড়বে, চাপের পার্থক্য যদি বেড়ে যায়, তাহলে জলের ফ্লো রেটও কি হবে, বাড়বে, কারণ উচ্চচাপ নিম্নচাপের পার্থক্যটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে জলকে এখানে রাখতে চেয়েছি, মানে এখান থেকে যদি আমি জল নলে ছেড়ে দিই, তাহলে এখান থেকে জল বেরিয়ে এসে জল চাইবে এই হাইটেই উঠতে, এরকম ভাবে। সেই কারণে আমরা যদি দেখি যে কোনো উঁচু জায়গা থেকে জল এসে পড়ছে, দিয়ে পাইপটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, দেখবো পাইপটা ফোয়ারার মতো করে পড়ছে। কেন? ওইখানকার জলটা চাইছে অত হাইটে উঠতে। সেই কারণে আমরা যদি দেখি এই ফ্লোরে যতটা জোরে জল পাবে, এই ফ্লোরে জল কি হবে, সব থেকে বেশি পাবে। সেজন্য গ্রাউন্ড ফ্লোরে জলের স্পিড সবসময় কি হবে, বেশি। টপ ফ্লোরে স্পিড কি হবে, কম। কেন? কারণ এখানকার হাইটের পার্থক্য কি, কম, আর এখানকার হাইটের পার্থক্য কি, অনেক বেশি। হাইটের পার্থক্য বেশি হওয়ার কারণে প্রেসার ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে, তো প্রেসার ডিফারেন্স বেশি হয়ে গেলে তোমার জলের ফ্লো রেটও কি হয়ে যাবে, বাড়বে। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে পাচ্ছি, বা আমরা বলতে পারছি। তাহলে আই হোপ এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে এটা কাজ করে। এরকমই একটা ঘটনা ফ্রান্সের আঁতোয়া শহরে দেখা গেছিল, যেটাকে আমরা বলি আর্টেজিও কূপ। ফ্রান্সের আঁতোয়া শহরে প্রথম দেখা গেছিল আর্টেজিও কূপ। কি ছিল আর্টেজিও কূপটা? না তো এরকমই একটা সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশন, ধরো কোন একটা জায়গায় এরকম টাইপের উল্টানো বাটির মতো আছে, অর্থাৎ এটা এরকম খাল, আর মাটিটা ধরো এইভাবে চলে গেছে, মাটিটা এইভাবে চলে গেছে। এবার দেখা গেছে এখানে যদি হঠাৎ করে কোনো একটা নলকূপ নিজে থেকে, কিছু নয়, শুধু পাইপ পুঁতে দেওয়া হচ্ছে, এখান থেকে হু হু করে জল বেরিয়ে যাচ্ছে, কিছুই লাগছে না, নিজে থেকে জল পড়ছে। তখন বিজ্ঞানীরা ধারণা করলেন যে আমাদের এখানে যে মাটি আছে, এই মাটির নিচে কোনো জায়গায় জল ট্র্যাপ হয়ে গেছে, ওয়াটার, এখানে জল ট্র্যাপ হয়ে গেছে, এই জল ট্র্যাপ হয়ে গেছে। এটা আমরা জানতে পারছি না, এগুলো মাটি, কিন্তু এতটা পর্যন্ত জল ট্র্যাপ হয়ে আছে। তাহলে এখানকার জল চাইছে কি, এটা উচ্চচাপ, আর এখানে কি হচ্ছে, নিম্নচাপ। তাহলে জলটা যাচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপ হয়ে এত হাইটে চলে আসা, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে যদি এখানে আমি কোনো রকম ভাবে একটা নলকূপ খনন করতে পারি, তাহলে নিজে থেকেই জল এরকম ভাবে পড়বে। কেন? এই জলটা চাইছে এই হাইটে চলে আসতে। এবার ও বেরোতে পারছিল না, তুমি একটা পাইপ পুঁতে দিয়েছো, বেরিয়ে গেছে সোজা হু করে। তাহলে এই ঘটনাটা প্রাকৃতিক, এবং প্রাকৃতিকের কারণে এটা ফ্রান্সের আঁতোয়া শহরে প্রথম দেখা গেছিল বলে এটা নাম দেওয়া হয়েছে আর্তেজিও কূপ। তাহলে এই সমোচ্চশীলতা ধর্মের প্র্যাকটিক্যাল উদাহরণ কি হতে পারে? বাড়ির সর্বোচ্চ উচ্চতা জায়গায় ট্যাঙ্কি বসানো, আর্টেজিও কূপ। এবার তোমরা বেলঘরিয়াতে দেখতে পারো, আমরা যে বেলঘরিয়া জল টল খাই, সেগুলো সব কোথা থেকে আসে? টালা ট্যাঙ্ক থেকে। টালা ট্যাঙ্ক দেখবে মাটি থেকে অনেক উঁচুতে উপরে অবস্থিত। কেন উঁচুতে অবস্থিত? কারণ উঁচুতে অবস্থিত হলে তবেই তো জলটা পাঠাবো আমরা কোনো এক জায়গায়, যেটা হবে কি তার থেকে কম নিচুতে জল পাবে। উদাহরণ দিচ্ছি, ধরো এইখানে এত উঁচুতে টালা ট্যাঙ্ক অবস্থিত, এই টালা ট্যাঙ্ক থেকে জল যাবে। এবার কোনো জায়গায় বেলঘরিয়া নিচুতে আছে, কোনো জায়গায় বেলঘরিয়া তো উঁচুতে অবস্থিত, এরকম হবে তো নাকি? সব তো বেলঘরিয়া এক সমান নয়, কোনো জায়গায় নিচু আছে। দেখবে বেলঘরিয়া কোনো জায়গায় বেশি জল জমে, একটু জল হলেই জল জমে যায়। আবার কোনো জায়গায় দেখবে অনেক জল হলেও জল জমে না সচরাচর, এরকম অনেক জায়গা আছে দেখবে। তাহলে এরকম ভাবে হয়তো কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু। এবার ধরো আমি যখন পাইপ পাঠাবো জলটা আমার এখানেও যাবে, জল এখানেও যাবে। এবার জল এখানে যত জোরে পড়বে, এখানে তার থেকে বেশি জোরে পড়বে, হ্যাঁ না বল? আর একদম যে নিচে আছে সে সব থেকে বেশি জল পাবে। তাই টালা ট্যাঙ্কের আশেপাশে যাদের বাড়ি, তাদের জলের স্পিড কি হবে, সব থেকে বেশি হবে। আর যত দূরে যাবে জলের স্পিড আস্তে আস্তে কমতে যাবে। কেন কমবে স্যার? কারণ জল যখন পাইপের মধ্য দিয়ে যাবে, পাইপ জলকে বাধা দেবে, ঘর্ষণ, যেটাকে বলো, ঘর্ষণ বলবো না আমরা, ওটা অনেক কিছু বলবো। ওই বাধার জন্য আস্তে আস্তে কি হবে, বেগটা কমতে থাকবে। তাহলে এরকম যদি বাধা না থাকতো, তাহলে আমরা এরকম ভাবে ভাবতে পারতাম যে কি টালা ট্যাঙ্কের জল আমরা আমাদের ছাদে তুলে নিয়েছি আর সুন্দর জল পড়ছে। হবে না, কেন? বাধা আছে, প্রত্যেকটা জায়গায় একটা বাধাযুক্ত বল আছে। তো এই কারণে আমরা শহর অঞ্চলে সব থেকে উঁচু জায়গায় ট্যাঙ্কি বসাই। বুঝতে পারছি ব্যাপারটা? তালার নিচে আছে অবভিয়াসলি, তার উপর হলে জল যাবে না। এবার উপরে জল যাবে না কেন? ধর তুই এখানে একটা বড় বাড়ি ছিস, এত বড় বাড়ি, ঠিক আছে? এবার টালার জল তোর এখানে আসছে, এই জলটা পাম্প করে তোকে উপরে তুলতে হবে। সেই জন্য বাড়িতে কি করা হয়, টালার জলকে ডাইরেক্ট উপরে তোলা হয় না, কি করা হয়, একটা নল দেওয়া হয়, ভেতরে একটা চেম্বার থাকে, সেই চেম্বারে গিয়ে জল পড়ে, সেই চেম্বার থেকে পাম্পে করে জল উপরে তোলো। সরকার এত দায়িত্ব নেবে না ভাই, প্লিজ, যে তোমার বাড়ি বাড়ি গিয়ে ট্যাঙ্কে পৌঁছে দেবে, তোমার বাথরুমের নলে গিয়ে সরকার পৌঁছে দেবে জল, চলো নাও। ক্লিয়ার হলে দূর? বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে। তাহলে আমরা চাপ সম্বন্ধে মোটামুটি সম্যক ধারণা পেলাম।
আই হোপ চাপ সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছে, কি কি করলাম না করলাম। চ্যাপ্টার কি খুব বোরিং লাগছে চ্যাপ্টার? ঠিক আছে, একদম সহজ তো। এবার আমরা পড়বো পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব। কোন নিচে ফুটো করবি? ওই ফুটো দিলে তো জল পড়বে না, সাইফন ফুটো হলে পরে। ওটা আবার তারপর কবে কিভাবে ইউজ করবি? ওটা পরে ইউজ করবি কি করে? কি টেপ লাগিয়ে দেবো নাকি? ঠিক আছে, এরকম বুদ্ধি ইঞ্জিনিয়ারিং এর দরকার, এই বুদ্ধিগুলো লাগাবে কাজে। ওকে, উইল বি টকিং অ্যাবাউট ডেনসিটি বা ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? দেখো তোমাদের 45 নম্বর পেজে আছে সম্ভবত, নিচের দিকে দেখবে। ঘনত্ব কাকে বলে? না তো কোনো একটা পদার্থের একক আয়তনের ভরকে আমরা বলি ঘনত্ব। তাহলে ঘনত্ব কাকে বলে? একক আয়তনের ভরকে আমরা কি বলি? ঘনত্ব। সেজন্য আমরা ঘনত্বকে গাণিতিকভাবে লিখতে পারবো যে ঘনত্ব সমান কি লিখবো? ভর বাই আয়তন। ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হবে গ্রাম পার সেমি কিউব এবং এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হবে কেজি পার মিটার কিউব। এখন আমরা যদি দেখি 1 কেজি পার মিটার কিউব সমান 1 কেজি মানে কত গ্রাম হয় রে? 1000 গ্রাম। আর 1 মিটার কিউব মানে 100 সেমি তার কিউব, ঠিক তো? কিউব আছে তো। তাহলে দেখ তুই কত হয়, 1000 গ্রাম বাই 100 গুণিত 100 গুণিত কত? 100 সেমি কিউব। 3টে শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 1/1000 গ্রাম বাই সেমি কিউব। তাই মনে রাখবি 1 কেজি পার মিটার কিউব মানে হচ্ছে 1/1000 গ্রাম পার সেমি কিউব। তার মানে সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব যদি 7.4 গ্রাম পার সেমি কিউব হয়, সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব 7.4 গ্রাম পার সেমি কিউব হয়, তাহলে এসআই পদ্ধতিতে কত হবে? এর সাথে কি গুণ করব? 1000। তাহলে 1000 কেজি পার মিটার কিউব। মাথায় রাখবে এই জিনিসটা, যে সিজিএস থেকে যখন আমি এসআই যাব লোহার ঘনত্ব, তখন 1000 দিয়ে গুণ করতে হয়। যেমন জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত হয়? 1 গ্রাম পার সেমি কিউব। জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে কত? 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে এসআই গেলে কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে। দেখো লেখা আছে 1000 দিয়ে গুণ করছি। তাহলে মাথায় রাখবো সিজিএস পদ্ধতিতে যে ঘনত্বটা পাবো, এসআই পদ্ধতিতে পেতে গেলে কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে। সিজিএস পদ্ধতিতে পেতে গেলে কত দিয়ে গুণ করব? সিজিএস পদ্ধতি থেকে এসআই গেলে 1000 দিয়ে। তাহলে 1000 দিয়ে গুণ করলে পরে আমরা এসআই পদ্ধতিতে পেয়ে যাব ঘনত্বটা। ঠিক আছে, ঘনত্বের মাত্রিয় সংকেত কত হবে? না তো ঘনত্বের মাত্রিয় সংকেত তোমরা জানো ml⁻³ আচ্ছা, চাপের মাত্রিয় সংকেতটা লেখানো হয়নি, নিশ্চয় তোমরা জানো, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো। চাপের মাত্রিয় সংকেত ml-1 কত হয়? T-2 ml-1 T-2। তাহলে চাপের মাত্রিয় সংকেতটা হচ্ছে ml⁻1 T⁻²⁻2 এবং ঘনত্বের মাত্রিয় সংকেত হচ্ছে ml⁻³ এতদূর পর্যন্ত আমরা মোটামুটি আইডিয়া পেলাম এবং বুঝলাম। আমরা এখন কোন একটা পদার্থের ঘনত্বের পরিবর্তে এমন একটা রাশি নিয়ে আলোচনা করব যেটা তার প্রপার্টিকে মোটামুটি ব্যাখ্যা করে, সেটার নাম হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? না তো আপেক্ষিক গুরুত্বকে সংজ্ঞায়িত করা হয় এই রকম ভাবে যে কোন একটি পদার্থের ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই আয়তনের জলের ভরের যে অনুপাত, তাকে আমরা বলবো তার আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্বকে যদি আমরা ডেফিনিশন বা সংজ্ঞায়িত করি তাহলে কি হবে? দেখো, তাহলে আপেক্ষিক গুরুত্বকে যদি আমি লিখি, আপেক্ষিক গুরুত্ব কি হবে? আমি লিখলাম, হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব কি হবে? কোন পদার্থের ভর 4 ডিগ্রি সি উষ্ণতায় ওই আয়তনের জলের ভর এর যে অনুপাত হয় তাকে বলবো আমরা আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে,
তাহলে কোন একটি পদার্থের ভর এবং 4 ডিগ্রি সি উষ্ণতায় ওই আয়তনের জলের ভরের অনুপাতকে আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, ওকে। তাহলে কোন একটা পদার্থের ভর এবং 4 ডিগ্রি সি উষ্ণতায় ওই আয়তনের জলের ভরের অনুপাতকে আমরা কি বলবো? আপেক্ষিক গুরুত্ব। যেমন ধরো আস্তে, আমরা যদি বলি লোহার আপেক্ষিক গুরুত্ব, না তো লোহার আপেক্ষিক গুরুত্ব কত? 7.4। এর মানে কি? না তো কোন একটি নির্দিষ্ট আয়তনের লোহার ভর এবং ওই আয়তনের 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ভরের অনুপাত কত হবে? 7.4। বা এভাবে ভাবতে পারি আমরা 7.4 গুণ ভারী কে ভর হিসেবে লোহা জলের তুলনায়। এখন এই আপেক্ষিক গুরুত্বকে যদি আমরা এইভাবে লিখি যে কোনো পদার্থের ভর না লিখে একক আয়তনের পদার্থের ভর, তো এটাকে এইভাবে লিখছি আমরা, একক আয়তনের পদার্থের ভর। তাহলে নিশ্চয় যদি এখানে একক আয়তন লাগানো হয় তাহলে জলের ক্ষেত্রেও কি দিতে হবে? একক আয়তন। তাহলে এখানে কি লিখবো? 4 ডিগ্রি সি উষ্ণতায় একক আয়তনের জলের ভর। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব 1 হয় সব থেকে বেশি। এবার একক আয়তনের পদার্থের ভর, একে কি বলি রে আমরা? ঘনত্ব। নাকি রে? কি বলিস? ঘনত্ব। তাহলে আমরা একক আয়তনের পদার্থের ভরের বদলে এখানে লিখতে পারি পদার্থের কি লিখতে পারি? ঘনত্ব। আর 4 ডিগ্রি সি উষ্ণতায় একক আয়তনের জলের ভর, তাকে কি বলবো? জলের ঘনত্ব। কিন্তু সেটা কত হবে? 4 ডিগ্রি সি উষ্ণতায়। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। এখন এখন যদি আমরা দেখি সিজিএস পদ্ধতিতে, প্লিজ মনে রাখবে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের যে ঘনত্ব হয় তার মান হয় 1। সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের যে ঘনত্ব হয় সেটার মান কত হয়? 1। তাহলে যদি সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের যে ঘনত্ব তার মান কত হয়? 1, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা লিখতে পারবো কি? আপেক্ষিক গুরুত্বই কি হবে? পদার্থের ঘনত্ব। তাহলে আমরা লিখতে পারবো আপেক্ষিক গুরুত্বই কি হবে? পদার্থের ঘনত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব হয়ে যাচ্ছে পদার্থের ঘনত্ব। তার মানে কি? যেমন ধরো লোহার আপেক্ষিক গুরুত্ব কত? 7.4। সিজিএস পদ্ধতিতে সেটাই তার ঘনত্ব। দেখো তাই লেখা আছে সিজিএস পদ্ধতি 7.4। তাহলে আপেক্ষিক গুরুত্ব আর পদার্থের ঘনত্বের মধ্যে পার্থক্য কি হবে? দেখো আপেক্ষিক গুরুত্ব একই রাশির অনুপাত, তাই এর কোনো একক থাকবে না, কিন্তু ঘনত্বের একক আছে। তার মানে সিজিএস পদ্ধতিতে পদার্থের আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব সেম হলেও আপেক্ষিক গুরুত্বের কোনো ইউনিট বা একক থাকবে না, কিন্তু পদার্থের ঘনত্বের একক থাকবে। যেমন লোহার আপেক্ষিক গুরুত্ব 7.4, আপেক্ষিক গুরুত্ব 7.4 কিন্তু ঘনত্বও 7.4, কিন্তু তার কি আছে? ইউনিট। ঘনত্ব কত হবে? 7.4 গ্রাম পার সেমি কিউব, সিজিএস পদ্ধতি বলে। ক্লিয়ার? এবার যদি আমি লিখি এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে দেখো 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব হয় 1000। তাহলে এসআই পদ্ধতিতে আমরা লিখতে পারবো আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বাই কত? 1000। নাকি রে? কেন? এসআই পদ্ধতিতে জলের ঘনত্বের মান কত হয়? 1000 কেজি পার মিটার কিউব। এখন তাহলে আমরা যদি পদার্থের ঘনত্ব বার করতে চাই, পদার্থের ঘনত্ব, তাহলে আমরা লিখতে পারবো আপেক্ষিক গুরুত্ব তার সাথে কত গুণ? 1000 গুণ। তার মানে এখানে আসে উদাহরণ, সিজিএস পদ্ধতিতে লোহার আপেক্ষিক গুরুত্ব কত? 7.4। সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব কত? 7.4 গ্রাম পার সেমি কিউব। আর যদি এসআই বার করতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 1000। তাহলে 7400। দেখ এসআই ছিল 7000 গুণ। বুঝতে পারলাম রিলেশনটা? পুরো দুটো রিলেশন এই বোর্ডেই দেওয়া আছে। তার মানে আপেক্ষিক গুরুত্ব থেকে যদি সিজিএস পদ্ধতিতে ঘনত্ব বার করতে হয় সেটাই তোমার ঘনত্ব, শুধু একটা ইউনিট বসিয়ে দাও, গ্রাম পার সেমি কিউব। আর যদি এসআই যেতে হয় তোমাকে কত দিয়ে গুণ করতে হবে ভাই? 1000 দিয়ে।
তাহলে 1000 দিয়ে গুণ করো, আর ইউনিটটা কত লিখবো? কেজি পার মিটার কিউব। তাহলে পদার্থের আপেক্ষিক গুরুত্বকে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব বলা হয়। এই যে এই টার্মটা পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব, এটাকে অনেক সময় আপেক্ষিক ঘনত্ব বলা হয়। কি বলা হয়? তাই এই জিনিসটাকে অনেক সময় লেখা হয় আপেক্ষিক ঘনত্ব। তাহলে যদি কোশ্চেন দেয়, এগেইন বারবার বলছি বোধমূলক কোশ্চেন, যে আপেক্ষিক গুরুত্বকে কেন আপেক্ষিক ঘনত্ব বলা হয়? কেন? কারণ দেখো, আপেক্ষিক গুরুত্ব দুটো পদার্থের ঘনত্বের অনুপাত, হ্যাঁ না না বলো? তাহলে একটা পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাত, এইটাকে আমরা বলি কি? আপেক্ষিক ঘনত্ব। সেই কারণে আপেক্ষিক গুরুত্বকে অনেক সময় কি বলা হয়? আপেক্ষিক। যেহেতু আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত, তাই এটাকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। সেই কারণে আপেক্ষিক গুরুত্বকে অনেক সময় কি বলা হয়? ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার হয়েছে আপেক্ষিক গুরুত্বকে কেন আপেক্ষিক ঘনত্ব বলা হয়? তাহলে কোনো এক জায়গায় যদি আমাকে কোনো আপেক্ষিক গুরুত্বর মান বলে দেয়, আমরা ঘনত্ব বার করতে পারবো। যেমন তুমি বলো আস্তে, ধরো কোন একটি পদার্থের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে, কৃষ্ণেন্দু দাঁড়াও, কে হাসছিস বাবা? কোন একটি পদার্থের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 2.8 গ্রাম পার সেমি কিউব। কি বুঝলে? সিজিএস পদ্ধতিতে ঘনত্ব 2.8 গ্রাম পার সেমি কিউব, তার আপেক্ষিক গুরুত্ব কত? কত হবে বল? লে 2.8 নিলাম না, লে 2 নিলাম, বল এবার বল কত হবে? 2000। আপেক্ষিক গুরুত্ব 2000। এই শিখালাম এতক্ষণ ধরে আমি। দাঁড়াও, বলো কি গুনগুন করছিলে? এত কথা কি বলছো ক্লাসে তোমরা? হ্যাঁ, বুঝতে পারছো না? সামনে আসবে, বলো কি হবে? নেক্সট দিন ক্লাসে যদি মন না দিয়েছো, কবলে দুঃখ আছে আমি বলে দিচ্ছি। ক্লাসে মন দাও। এই বল কত হবে? আপেক্ষিক গুরুত্ব কত হবে? 2 নাকি? তাই তো বলছিলাম যে সেটাকে বাদ দিতে আপেক্ষিক গুরুত্ব 2। মানে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব মানে কি? আপেক্ষিক গুরুত্ব, কিন্তু এককটাকে বাদ দিতে হবে। আর যদি বলি এসআই পদ্ধতিতে ঘনত্ব, কত গুণ করব? 1000 নাকি? তাই শেখালাম। এসআই পদ্ধতিতে গুণ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1000। তাহলে সিজিএস পদ্ধতি থেকে ঘনত্ব যদি আমি এসআই পদ্ধতিতে বার করতে চাই, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার হলো? কোনটা? জল ইজিলি অ্যাভেলেবেল। জল সব থেকে বেশি অ্যাভেলেবেল পদার্থ, পৃথিবীর 70% জল। বুঝতে পেরেছো? বিজ্ঞানীরা কিছু একটা তো নেবে যেটা সব থেকে বেশি অ্যাভেলেবেল, সেই কারণে এটা করা হয়। ঠিক আছে, ঠিক আছে, আজ আর দূর থাকবে। নেক্সট দিন আর্কিমিডিস পড়াবো।